প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম দশম অধ্যায়ের আরও একটি নতুন পর্বের আলোচনা নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব আমাদের আর্থিক বিবরণীতে কিছু বিবেচ্য বিষয়সমূহ নিয়ে। এই বিবেচ্য বিষয়গুলো থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো নিয়েই থাকছে আজকের পর্বের আলোচনা। তো আজকের পর্বের প্রথম প্রশ্নটা একটু দেখে নিই। প্রথমে বলা হচ্ছে বকেয়া ব্যয় কাকে বলে। বকেয়া ব্যয় কাকে বলে, এখানে আমাদের অবশ্যই উদাহরণ লিখতে হবে। তাহলে বকেয়া ব্যয়গুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। ব্যবসায় যে সকল খরচ সংগঠিত হয়েছে কিন্তু নগদে প্রদান করা হয়নি তাকে বকেয়া ব্যয় বলে। বকেয়া আমরা কখন বলে থাকি? যখন মনে করো সেই ব্যয়টা হলো কিন্তু আমরা সেই বাবদ টাকা পরিশোধ করতে পারলাম না, অর্থাৎ অপরিশোধিত রয়ে গেল, সেই অংশটাকেই মূলত আমরা বকেয়া বলে থাকি। এখন এটা যে কোনো ব্যয়ের ক্ষেত্রে হতে পারে। যেমন দেখো, উদাহরণস্বরূপ বলা হচ্ছে বকেয়া বেতন, বকেয়া ভাড়া, অপ্রদত্ত মজুরি। এখানে অপ্রদত্ত বলতেও কিন্তু বকেয়াকেই বোঝানো হয়েছে, যেটা এখনো প্রদান করা হয়নি। তাহলে যত ধরনের ব্যয় আছে সবগুলোই কিন্তু এরকম বকেয়া থাকতে পারে। সেগুলোর সাথে একটা বকেয়া যোগ করে দিলেই সেটা বকেয়া হয়ে যাচ্ছে এবং বকেয়া ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা বকেয়া ব্যয়ই সাধারণত আমরা দায় হিসেবে বিবেচনা করে থাকি এবং সেটা চলতি দায় হিসেবে আমরা মূলত বিবেচনা করে থাকি। পরবর্তী প্রশ্ন, 32 নং প্রশ্ন, সমাপনী মজুত পণ্য কিভাবে মোট মুনাফার হ্রাস এবং বৃদ্ধি ঘটায়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে সমাপনী মজুত পণ্য কিভাবে আমাদের মোট লাভ বা নিট লাভ এই অংশটার হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়কে প্রভাবিত করার মাধ্যমে মোট মুনাফার হ্রাস বৃদ্ধি ঘটায়। সমাপনী মজুত পণ্যের হ্রাসে বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পায়। আবার সমাপনী মজুদের পরিমাণ বাড়লে বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পায়। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মোট মুনাফা নির্ণয়ে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া হয়। ফলে বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পেলে মোট মুনাফা কমে এবং হ্রাস পেলে মোট মুনাফা বৃদ্ধি পায়। অর্থাৎ সমাপনী মজুত পণ্য কমলে মোট মুনাফা কমে এবং বাড়লে মোট মুনাফা বাড়ে। আমরা একটা বিষয় জানি, যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি তখন আমাদের সমাপনী মজুত পণ্যটাকে বাদ দিয়ে দিতে হয় এবং বিক্রিত পণ্যের ব্যয় এই জিনিসটাও কিন্তু নিজেই বাদ চলে যায় বিক্রয় থেকে। তাহলে দেখো, যেহেতু দুইটা মাইনাস মাইনাস একটা বিষয়, এজন্য আমরা বলতে পারি এই বিক্রিত পণ্যের ব্যয় অথবা সমাপনী মজুত পণ্যের সাথে একটা ইনভার্স সম্পর্ক আছে। তো এখানে লাস্টে যে কথাগুলো বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে সমাপনী মজুদের পরিমাণ বাড়লে বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পায়। সমাপনী মজুদ পণ্য বাড়লে বিক্রিত পণ্যের ব্যয়টা কমে যায়। আবার দেখো, পরবর্তীতে বলা হচ্ছে যে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মোট মুনাফা নির্ণয়ে আমরা সাধারণত বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে থাকি। তো এই কারণে বিক্রিত পণ্যের ব্যয় যদি বেড়ে যায় তাহলে মোট মুনাফা কমে, আবার হ্রাস পেলে মোট মুনাফা বাড়ে। অর্থাৎ সেই জন্য আমরা সরাসরি বলতে পারি যে সমাপনী মজুত পণ্য এবং মোট মুনাফা এই দুইটার সাথে আবার সমানুপাতিক সম্পর্ক, একটা কমলে আরেকটা কমবে, আবার বাড়লে বেড়ে যাবে। যেমন সমাপনী মজুত পণ্য যদি কমে যায় তাহলে দেখবে মোট মুনাফাটাও কমে গেছে, আবার সমাপনী মজুত পণ্য যদি বেড়ে যায় তাহলে মোট মুনাফাটাও বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুইটা জিনিস জানলাম। একটা হচ্ছে সমাপনী মজুত পণ্যের সাথে বিক্রিত পণ্যের একটা বিপরীত সম্পর্ক, আর সমাপনী মজুত পণ্যের সাথে মোট মুনাফার একটা সমান সমান সম্পর্ক আছে, একটা বাড়লে আরেকটা সরাসরি বেড়ে যাবে। এরপর চলে যাচ্ছি 33 নং প্রশ্ন, অগ্রিম ব্যয় কাকে বলে? অগ্রিম ব্যয় কাকে বলে? উদাহরণ সহ লেখো। ব্যবসায় যে সকল ব্যয় বা খরচ সংগঠিত হয়নি
তবে ভবিষ্যৎ খরচের জন্য পূর্বেই টাকা প্রদান করা হয়েছে, মানে ব্যয়টা এখনো হয়নি কিন্তু ভবিষ্যতের খরচের জন্য আমরা টাকা আগেই প্রদান করে ফেলেছি, সেটা হচ্ছে অগ্রিম খরচ। যেমন অগ্রিম যে কোনো বীমা প্রিমিয়াম হতে পারে, অগ্রিম বাড়ি ভাড়া হতে পারে, অগ্রিম কমিশন হতে পারে, অগ্রিম বেতন হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এরপর চলে যাচ্ছি 34 নং প্রশ্ন, প্রাপ্য আয় কাকে বলে? প্রাপ্য আয়ের দুইটি উদাহরণ লেখো। যে আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে পাওয়া যায়নি, তার মানে আয়টা ঠিকই হয়ে গেছে, আয় হয়ে গেছে, সেবাও প্রদান করা হয়েছে, কিন্তু আমরা সেখান থেকে এখনো নগদ টাকা পাইনি, সেটাই হচ্ছে মূলত প্রাপ্য আয়। এটাকে আমরা অনেক সময় অনাদায়ীও বলতে পারি, অর্থাৎ এখনো আমরা আদায় করিনি। প্রাপ্য আয় একটা সম্পদ, যেমন উদাহরণ হিসেবে বলা হচ্ছে প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য উপভাড়া ইত্যাদি। এরপর চলে যাব পরবর্তী প্রশ্ন 35 নং প্রশ্নে। 35 নং প্রশ্নে বলা হচ্ছে সমন্বয় দাখিলা প্রয়োজন কেন? কেন আমরা সমন্বয় দাখিলা দিয়ে থাকি? ব্যবসায়ের সকল লেনদেন নগদে সম্পন্ন হয় না, অগ্রিম এবং বকেয়া ভিত্তিতেও লেনদেন সম্পন্ন হতে পারে। সমন্বয় দাখিলার মূল উদ্দেশ্য হলো আয় ব্যয়কে সঠিক হিসাবকালে প্রদর্শন করা। এর ফলে কোনো বছরের আয় ব্যয় অন্য বছরে প্রদর্শিত হয় না। সমন্বয় দাখিলা একটি হিসাবকালের সঠিক আয় ব্যয় নিরূপণে প্রয়োজন হয়। সমন্বয় দাখিলা মানে হচ্ছে এক বছরে তোমার প্রত্যেকটা হিসাবের সাথে প্রত্যেকটা হিসাবের একটা সমন্বয় করা বা হচ্ছে সংযোগ স্থাপন করা, যেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট বছরেই দেখানো সম্ভব হবে বা একটা নির্দিষ্ট হিসাবকালে দেখানো সম্ভব হবে। তো এখানে সমন্বয় দাখিলা প্রয়োজন, কারণ এটা আমাদের একটা নির্দিষ্ট হিসাবকালে ঠিক যতটুকু আয় এবং ব্যয়ের পরিমাণ হয়েছে সেটাকেই প্রদর্শন করে। একটা নির্দিষ্ট হিসাবকালে কতটুকু আয় কতটুকু ব্যয় হয়েছে সেই বিষয়টাকে প্রদর্শন করে, তাই সমন্বয় দাখিলা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর চলে যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন, অনুপার্জিত আয় কাকে বলে? উদাহরণ সহ লেখো। অনুপার্জিত আয়, আয় অর্জিত হওয়ার পূর্বেই যেসব আয় হিসাবের খাতায় দায় হিসেবে লিপিবদ্ধ করা হয় তাকে অনুপার্জিত আয় বলে। যেমন অগ্রিম প্রাপ্ত উপভাড়া, অগ্রিম শিক্ষানবিশ সেলামি ইত্যাদি। অর্থাৎ তুমি আয়টা এখনো করনি কিন্তু সেই আয় বাবদ নগদ অর্থ নিজে গ্রহণ করেছো, নগদ অর্থ প্রদান করা হয়েছে কিন্তু সেই বাবদ আয়টা এখনো হয়নি, এরকম হিসাবগুলোকে আমরা সাধারণত অনুপার্জিত বলি। অর্থাৎ আয় অর্জিত হয়নি, তার আগেই আমরা নগদ টাকা পরিশোধ করে দিয়েছি, সেটা হচ্ছে অনুপার্জিত আয়। এই অনুপার্জিত আয় সাধারণত দায় হিসেবে আমরা হিসাবের মধ্যে দেখাই, যেমন এখানে বলা হচ্ছে অগ্রিম প্রাপ্ত উপভাড়া, তারপর অগ্রিম শিক্ষানবিশ সেলামি ইত্যাদি। তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি সকলেই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছো, প্রত্যেকটা বিষয়সমূহ ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।